এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, কাগজে কলমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও মাঝে মধ্যেই ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা খুব সক্রিয়। কর্মী সমর্থকরা জুলাই আন্দোলন নিয়ে উস্কানিমূলক নানা স্ট্যাটাসও দিচ্ছে। এমন অবস্থায় জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার শুরুর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দল হিসাবে আওয়ামী লীগের বিচার কোন আইনে হবে, কি কি তথ্য উপাত্ত ও প্রমাণ আছে, তদন্ত কোন পর্যায়ে, কবে নাগাদ বিচার শুরু করা যাবে, এসব ছোট ছোট প্রশ্নের বড় উত্তর জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনাকে, এবং আমাদের সাথে দর্শক যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি জ্যামের কারণে পথে আটকা পড়েছেন। তিনি আসলেই আপনাদের সামনে তাকে আমরা উপস্থাপন করব। আমরা এখন আলোচনা শুরু করতে চাচ্ছি অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনাকে দিয়ে। আপনি চিফ প্রসিকিউটর ছিলেন। আওয়ামী লীগের দায়, সরকারের দায় আপনারা জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কতটা নির্ধারণ করতে পেরেছিলেন, আর এখন কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের এক অভূতপূর্ব যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, যেটা 2024-এর জুলাই এবং আগস্টে হয়েছিল, যেগুলো আমরা বর্ষা বিপ্লব বলি, 36শে জুলাই বলি, বর্ষা বিপ্লব বলি। আমাদের এই মহাকাব্যিক যে বিপ্লব আমাদের এই রাষ্ট্রের দ্বিতীয় স্বাধীনতার এনে দিয়েছে বলে আমরা মনে করি, এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশটা অর্জন করলাম, তার পরপরই যে সরকারটা গঠিত হলো, সেই সরকারের কয়েকটি প্রায়োরিটি ছিল, এবং অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে 3টি মৌলিক দাবি কিন্তু ছিল এই সরকারের কাছে। তার একটি ছিল জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এবং গত 17 বছর ধরে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে সেগুলোর বিচার। 2 নম্বর ছিল রাষ্ট্র ব্যবস্থার একটা পরিপূর্ণ সংস্কার, এবং তৃতীয় ছিল যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা, নির্বাচন করা। তার মানে প্রথম ম্যান্ডেটটাই ছিল যে এই মানবতা বিরোধী অপরাধ যেটা জুলাই আগস্টে আমাদের নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে সংঘটিত হয়েছে, সেগুলোর একটা বিচার, এবং সেই বিচার করার লক্ষ্যে তদানীন্তন সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন করা হয়, প্রসিকিউশন পুনর্গঠন করা হয়, তদন্ত সংস্থাকে পুনর্গঠন করা হয়, আইনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হয় যাতে করে আন্তর্জাতিক আইনের সাথে এর কম্প্যাটিবিলিটি থাকে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে বাংলাদেশের আইনটা যায়, যেগুলোর ব্যাপারে অতীতে অনেক সমালোচনা ছিল। সেই বিষয়গুলো অ্যাড্রেস করে কিন্তু আইনে প্রয়োজনীয় সংস্কার এবং সংশোধনী আনা হয়। আনার পরে আমরা যেটা দেখলাম, জুলাই আগস্টের যে বাংলাদেশে 56,000 বর্গমাইল ব্যাপী পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের সহযোগী যে 14 দল, তারা মিলে এই ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল। সে আক্রমণ করে 1400 মতো মানুষকে হত্যা করেছিল, 25 থেকে 35,000 মানুষের অঙ্গহানি হয়েছে। এরপরে এর সাথে অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এদের উপরে নির্যাতন হয়েছে, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, চিকিৎসা প্রদানে বাধা দেওয়া হয়েছে। যত ধরনের অমানবিক কাজ ছিল সেগুলো সব কিছুই সংঘটিত হয়েছে। এই অপরাধ সংগঠনের দায়ে রাষ্ট্রের প্রধান হিসাবে, সরকারের প্রধান হিসাবে শেখ হাসিনা, তার পুলিশের প্রধান, তার স্বরাষ্ট্রমন্ত্রী, এদের বিচার শেষ হয়েছে। বাকি যে সমস্ত বাহিনীর প্রধান, মন্ত্রী, ডিসিশন মেকিংয়ে যারা ছিলেন, তাদের বিচার চলমান আছে। কিন্তু যেটা বাকি ছিল, যে আপনারা দেখবেন আমাদের এই পুরো মামলার মধ্যে আমরা সবসময় জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের পক্ষগুলো কি কি সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করেছি, এবং প্রত্যেকটি ফর্মাল চার্জে আমরা খুব ক্লিয়ারলি বলেছি যে এইখানে পক্ষগুলোর মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সাথে 14 দল। এবং তাদের ভূমিকাটা ছিল যে পুলিশ বা অন্যান্য বাহিনীর সদস্যরা যখন নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে, ঠিক পাশাপাশি দাঁড়িয়ে এরা নানা ধরনের মারণাস্ত্র নিয়ে মানুষ হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, হেলমেট বাহিনী হয়ে চিকিৎসা নিতে বাধা দিয়েছে, অ্যাম্বুলেন্সে করে রোগীকে হসপিটালে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স আক্রমণ করে রোগীকে সেখানে পিটিয়ে মেরে ফেলেছে, অক্সিজেনের মাস্ক খুলে ফেলেছে, হসপিটালে গিয়ে ডাক্তারদেরকে প্রেশারাইজ করেছে যে এগুলো আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছে, এদেরকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না। এই কথা বলা হয়েছে যে এদেরকে আমরা মেরেছি হত্যা করার জন্য, আপনারা চিকিৎসা দিয়ে এদের বাঁচানোর চেষ্টা করছেন। কারণ
সেই কাজগুলো করেছে এরা। পাশাপাশি মারা যাওয়ার পরে, শহীদ হয়ে যাওয়ার পরে তাদের পোস্টমর্টেম করতে দেয়নি, তড়িঘড়ি করে লাশটাকে তার পরিবারের কাছেও হস্তান্তর করতে দেয়নি, এগুলোকে বেওয়ারিশ লাশ হিসাবে অজ্ঞাত পরিচয় বলে একসাথে গণকবরে দাফন করে দিয়েছে। অনেককে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী জানাজা করতে দেয়নি। শহীদ আসহাবুল ইয়ামিনের কথা আমরা জানি। গোপনে অল্প সংখ্যক লোককে জানাজা করতে দিয়েছে এবং দূরের কোনো একটা গোরস্থানে গিয়ে, কবরস্থানে গিয়ে তাদেরকে দাফন করতে দিয়েছে। এই যে মানবতা বিরোধী অপরাধ, এর পাশাপাশি আপনার গত 16 বছরে বা 17 বছরে যে গুমের সংস্কৃতি ছিল, এগুলোকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একটা ভূমিকা পালন করেছে। দলীয়ভাবে তাদের একটা অবস্থান ছিল। সেই জায়গায় এরকম একটা বড় ধরনের অপরাধ তারা সংগঠন করেছে জুলাই আগস্টে। কিন্তু তাছাড়াও আপনি যদি এই দলটির পেছনের ইতিহাস দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশের প্রতিটা সরকারের আমলে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তাদের ভূমিকাটা কী ছিল দেখবেন, সবসময় তাদের কর্মকাণ্ড ছিল অপরাধমূলক। কখনো চাপাতি বাহিনী হিসাবে এসছে, হেলমেট বাহিনী হিসাবে এসেছে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় কত ছাত্রছাত্রীকে তারা মেরেছে, হত্যা করেছে, রেপ করেছে। এই যে কর্মকাণ্ডগুলো করার মাধ্যমে আসলে মূলত তারা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসাবে স্ট্যাবলিশড হয়ে গেছে। এদেরকে যদি বিচারের আওতায় না হয়, এবং আচ্ছা শুধু অপরাধ সংগঠন করেছে তাই নয়, আপনি দেখবেন জুলাই আগস্টের এত বড় মানবতা বিরোধী অপরাধের পরে একজন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের নেতা বা নেত্রী পাবেন না যারা এই অপরাধের জন্য তারা সামান্যতম অনুতপ্ত। তারা বরং উল্টো এই জুলাইয়ের যারা আন্দোলনকারী নিরীহ ছাত্র জনতা, তাদেরকে সন্ত্রাসী, মাদকাসক্ত, এগুলো নানান কথা বলা, জঙ্গি বলে। সুতরাং তারা রিমোর্সলেস, অনুশোচনাবিহীন, হার্ড নাট ক্রিমিনাল হিসেবেই তারা নিজেদেরকে এস্টাবলিশ করেছে। এদেরকে যদি বিচার করা না যায়, তারা ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? নমুনা কিন্তু আমরা দেখেছি। কখনো ডাকাত সেজে এসেছে, কখনো আনসার বাহিনীর মধ্য দিয়ে আসার চেষ্টা করেছে, কখনো রিক্সা শ্রমিক লীগ হিসাবে, কখনো শিক্ষক আন্দোলনে, কখনো গার্মেন্টস নার্স হিসাবে, এরপরে কখনো কৃষ্টি কালচার, সাংবাদিকতা, শিল্পী, নানান সাজে তারা আসছে। এবং তাদের টার্গেট হচ্ছে যে এই অপরাধগুলোকে তারা আড়াল করে দেবে এবং ভবিষ্যতে তাদের নেত্রী দিল্লির থেকে হুকুম দিচ্ছে, শেখ হাসিনা 3 মাসের জেল হয়েছিল তার মৃত্যুদণ্ড হবার আগে, কিন্তু সেখানে ছিল যে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদেরকে মেরে লাশ বঙ্গোপসাগরে ফেলে দাও। সে বলেছিল যে আমার বিরুদ্ধে 243টা মামলা হয়েছে, অন্তত 243 জনকে মারার লাইসেন্স আমি পেয়েছি। তার মানে দলের প্রধান হিসাবে তার ভূমিকাটা হচ্ছে, তিনি মনে করেন যাদেরকে তিনি হত্যা করেছেন তারা যে পাল্টা মামলা করেছে এটা আরেকটা অপরাধ হয়েছে এবং সেজন্য তাদেরকে মেরে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে একজন ব্যক্তির কাজ নয়, এটা পুরো দলের সাথে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এই দলটার বিচার করা প্রয়োজন। যদি না করা হয় বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। কেন বিপন্ন হবে? আচ্ছা, প্রমাণ কি আছে আমি এটাতে পরে যাচ্ছি। কেন অস্তিত্ব বিপন্ন হবে? আপনি দেখবেন শেখ হাসিনা পলায়নের আগেও দিল্লিকে আহ্বান জানিয়েছিল ঢাকা অ্যাটাক করার জন্য, যে আমার ক্ষমতা চলে যাচ্ছে। দেখেন আমার দেশ পত্রিকায় রিপোর্ট আছে 22শে ডিসেম্বরে, যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারা ক্ষমতায় থাকার জন্য ভিনদেশি সেনাবাহিনীকে বাংলাদেশে প্রবেশ করানো বা বাংলাদেশ দখল করা, সেটার জন্য সে প্রস্তুত। অর্থাৎ সে শুধু অপরাধ করেই ক্ষান্ত নয়, তার অপরাধী স্বর্গরাজ্য যেটা, সেটাকে অটুট রাখার জন্য প্রয়োজনে ভিন্ন রাষ্ট্রের সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশকে দখল করতেও তার কোনো দ্বিধা নেই। এরকম একটা রাষ্ট্র বিরোধী শক্তি দল আকারে, রাজনৈতিক দল আকারে যদি বাংলাদেশে ফাংশন করতে থাকে, নিশ্চিতভাবেই বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে। সুতরাং এর বিচারটা করতে হবে আমাদের ইতিহাসের দায় থেকে। আমাদের দেশ এবং জাতির সার্বভৌমত্ব, রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা, এগুলো রক্ষার স্বার্থে। কিন্তু আওয়ামী লীগ তো একটা স্বাধীনতাপন্থী দল, সে কেন বাংলাদেশের স্বাধীনতাটাকে বিপন্ন করবে বা করতে চেয়েছিল? দেখুন, স্বাধীনতার পক্ষের দল এই জিনিসটা কিন্তু আপেক্ষিক। যেই সময়ে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই সময়ে বাংলাদেশের সবচাইতে বড় দল ছিল তারা। তখন কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা এখন বর্তমানে ফাংশনাল অনেক দল কিন্তু সেই সময় ছিল না। তারা সেই সময় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। তার অর্থ এই নয় একদিন আপনি একটা ভালো কাজ করেছেন বলে সারা জীবনের সব পাপ কাজ বৈধ হয়ে যাবে, এটা হতে পারে না। তো স্বাধীনতা অর্জনের পরপরই আপনি দেখবেন, একদম স্বাধীনতা যুদ্ধের পরপরই আওয়ামী লীগের নেতারা কি কাজ করেছে। এই দেশে লুটপাট, এই দেশের মানুষকে হত্যা করা, 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে তারা, তাদের ভিন্ন মতের জাসদ করার কারণে, রাজনৈতিক ভিন্ন মতের কারণে। সেজন্য তারা একটা আলাদা বাহিনীও গঠন করেছে।
ব্যাংক লুট করেছে, দুর্ভিক্ষ এনেছে, মানুষকে উঠিয়ে নিয়ে গেছে, কোনোদিন আর খুঁজে পাওয়া যায়নি। এই যে তাদের কর্মকাণ্ড, বাংলাদেশ যখন ৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যায়, লবণবিহীন কচু গাছ সিদ্ধ করে খেয়েছে, কলা গাছ সিদ্ধ করে খেয়েছে, বাসন্তীরা জাল পরে থেকেছে, এটা রেটরিক হয়ে গেছে। ক্ষুধার জ্বালায় মানুষ ডাস্টবিনে খাবার নিয়ে কাড়াকাড়ি করেছে। সেই সময় তাদের ঘরে সম্পদের প্রাচুর্য ছিল, তাদের ঘরে তখন ৩০ পদের রান্না হতো, তারা সম্পদ ভারতে পাচার করেছে। এই যে পেছনের ইতিহাসগুলো দেখেন, তাহলে বোঝা যাবে যে তারা স্বাধীনতা যুদ্ধ করলেও স্বাধীনতা যুদ্ধের তাদের আসলে নিয়তটা কি ছিল আমরা জানি না। কারণ সেই সময় ভারতের পক্ষ থেকে তারা যে সহযোগিতা পেয়েছিল এবং ভারতকে মুক্ত হস্তে বাংলাদেশ লুট করার সুযোগ দিয়েছিল, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা, ভারতের সাবসার্ভিয়েন্ট রাখার জন্য তারা যতদিন সরকারে ছিল সেই সময় কিন্তু তারা ভূমিকা পালন করেছে। তারপরেও স্বাধীনতা যুদ্ধে তাদের যেটা ভূমিকা ছিল আমরা অস্বীকার করছি না, কিন্তু সেই ভূমিকার কারণে ৫৪ বছর ধরে একটা রাষ্ট্রে অপরাধমূলক কর্মকাণ্ড করে যাওয়ার কোনো লাইসেন্স তারা পায়নি। যদি করে এই স্বাধীন করা সত্ত্বেও যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করে, তাকে তার শাস্তি বুঝিয়ে দিতে হবে। এবং সে কারণেই আওয়ামী লীগের বিচার বাংলাদেশে প্রয়োজন। আজকের এই নতুন বাস্তবতায় তারা কিছু মিথ নির্মাণ করে ৫৪ বছর বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে। তারা সবসময় বলার চেষ্টা করছে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি। তুমি স্বাধীনতার পক্ষে শক্তি, তুমি অপরাধ করতে পারো না? ছিলা তুমি, কিন্তু এটাও তো সত্য তুমি বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী, তুমি বাংলাদেশে গণহত্যা করেছ, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছ, বাংলাদেশে যত অপকর্ম হয়েছে প্রত্যেকটার সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। তো সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে কারণে বিচারটা হওয়া প্রয়োজন। এবং আপনি যদি দেখেন এভিডেন্সের প্রশ্ন, যে জুলাই আগস্টে যে সমস্ত অপরাধ তারা করেছে সেগুলোর কত অকাট্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ইতিমধ্যে আছে। তাদের শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সাজা হয়েছে, অনেকের বিচার চলমান আছে, তাদেরকে সামনে হয়তো তদন্ত এবং বিচার শেষে তাদেরও ব্যক্তির অপরাধের সাথে সংগঠনের বা দলের অপরাধের মানে সাযুজ্যটা কি? দেখুন, দুইটা ক্যাপাসিটিতে এই লোকগুলো অপরাধ করেছে। একটা হচ্ছে ব্যক্তি হিসাব, আর একটা হচ্ছে দলের প্রধান হিসাবে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে। সুতরাং ব্যক্তি তার অপরাধ করলেও শেখ হাসিনা যে নির্দেশটা দিচ্ছেন তিনি একই সাথে প্রধানমন্ত্রী হিসাবে দিচ্ছেন, একই সাথে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এবং ১৪ দলীয় জোটের প্রধান হিসাবে দিয়েছেন, মানে তিনটা ক্যাপাসিটিতে। সুতরাং ব্যক্তিগতভাবে তার সাজা হলেও তার যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন কিন্তু এই দায় থেকে তার দায় এড়াতে পারবে না। ১৪ দলের জোটের মিটিংয়ের সময় উনি বললেন যে কারফিউ জারি হবে, শুটার সাইট হবে। এরপরে দেখুন ১৪ দলীয় নেতৃবৃন্দের সাথে যে সমস্ত কল রেকর্ড ইউনুর সাথে আছে, সেখানে বলা হচ্ছে কিভাবে আক্রমণ করা হবে, হেলিকপ্টার দিয়ে মারা হবে, বম্বিং করা হবে। ইনু সেটাকে সায় দিচ্ছেন। উনি আবার বলছে এইভাবে গ্রেপ্তার করেন, ওইভাবে গ্রেপ্তার করেন, সব কয়টাকে জেলে নিলে এগুলো থেমে যাবে। সুতরাং এই যে ১৪ দলীয় জোটের সাথে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং, প্ল্যানিং, কনস্পিরেসি, এই জিনিসগুলোর সাথে দলীয়ভাবে আওয়ামী লীগ জড়িত। এরপরে আসেন ওবায়দুল কাদের। সে কি বলল যে এই আন্দোলনকারীদের মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আন্দোলনকারীদের মোকাবেলা রাজনৈতিকভাবে মোকাবেলা হলে কোনো ব্যাপার ছিল না। বাস্তবে কি হলো যে তারা হেলমেট নিয়ে, অস্ত্র নিয়ে, দা, কুড়াল, রাইফেল, বন্দুক, পিস্তল, যার কাছে যা ছিল সেগুলো নিয়ে রাস্তায় নেমেছে। মির্জা আজমের সাথে ওবায়দুল কাদেরের কথোপকথনের সিডি বা রেকর্ড আমাদের হাতে এসছে। সেখানে বলছে যে আমাদের ছেলেদের মাল মশলা শেষ হয়ে যাচ্ছে, ওদের টাকা লাগবে, ওইখানে এটা দেন, এইখানে সেটা দেন। এরপরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার কথোপকথন। জি, আমরা এই বিষয়গুলি শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং আলোচক হিসাবে আছেন সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা হবে। আপনার কাছে আমার একদমই ছোট প্রশ্ন, আওয়ামী লীগ এমন কি অপরাধ করেছে যে দল হিসেবে আওয়ামী লীগকে আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আওয়ামী লীগ দল হিসেবে কি অপরাধ করেছে, আপনি যদি স্বাধীনতার পরে যদি প্রত্যেকটি ঘটনা যদি আপনি দেখেন আওয়ামী লীগের, একেবারে যদি স্বাধীনতার পরপর তারা তাদের রক্ষী বাহিনী গঠন, এদেশের সাধারণ মানুষের উপর নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়নি। আপনি যদি ৮২ সাল থেকে যদি আপনি ৯০ সাল পর্যন্ত দেখেন, তারা স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করেনি। সেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে নাই,
রাজনৈতিকভাবে মানুষকে এই দেশকে রাজনৈতিকহীনতার সংস্কৃতিতে আনা হয়নি। আপনি যদি সেটা দেখেন যে 2009 সালে আসার পর তারা একটা ফেসিজম তৈরি করেনি, সেখানে হাজার হাজার মানুষকে গুম, অপহরণ, ক্রসফায়ারের নামে মানুষকে হত্যা করেনি, জঙ্গি দমনের নামে জঙ্গি দমনের নামে হত্যা করেছে। তারপরে আপনি সর্বশেষ আপনি জুলাই আন্দোলনে নির্বিচারে না শিশু সহ সবাইকে হত্যা করেনি। এই দায়টা কি শুধু ব্যক্তির দায়? আপনি বাংলাদেশ আওয়ামী লীগ দল এবং ব্যক্তি হিসেবে যে তৎকালীন সরকারে যিনি ছিলেন, তিনি একদিকে প্রশাসনকে দলীয়করণ করেছে, দল হিসেবে তিনি তার ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করেছে, তার সংগঠনের সমস্ত মানুষগুলোকে ব্যবহার করেছে। তারা এমন ভূমিকা অবতীর্ণ হয়েছে যে তারা কোন অন্যায় কাজটি বাকি রেখেছে এই দেশের মধ্যে, এই সবগুলোই তো তারা করেছে। এবং আপনি জুলাই আন্দোলনে আপনি দেখবেন একদিকে যেমন তাদেরকে বিভিন্ন বাহিনীকে তারা মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে, একই সাথে তাদের দলের নেতাকর্মী তাদের সাথে কিন্তু আপনার স্নাইপার রাইফেলও তো তারা ব্যবহার করেছে, সেগুলো তো আমরা এভিডেন্সে এসছে। তো এখন আপনি যে অভিযোগগুলো এসছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি যদি আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে যদি অভিযোগটা দেখেন, তিনি প্রাইম মিনিস্টার হিসেবে যখন অপরাধটা আসবে, অটোমেটিক্যালি তো তার দলের প্রধান হিসেবে, সভানেত্রী হিসেবে একই দায় তার উপরে চলে আসবে। তো এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যথার্থই বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি এর মধ্যে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তারা নিষিদ্ধ থাকা অবস্থায়ও তারা মাঝামাঝি উকিঝুঁকি দিচ্ছেন, নানান কর্মকাণ্ড করছেন, সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। ইভেন যে নেত্রী তিনি দণ্ডপ্রাপ্ত, তিনি ভারতে বসে বিভিন্ন অডিও বার্তায় এমনভাবে হুমকি দিচ্ছেন যে বাংলাদেশে আসলে তার প্রতিশোধ দিবেন, এবং সংগঠন হিসেবে সেটাকে সমর্থন করছেন। সংগঠন হিসেবে আপনি দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধরনের এই জাতির কাছে একটা বারের জন্য তারা অনুশোচনা করে নাই, কোনো ধরনের ভুল স্বীকার করে নাই। এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ নিহত হয়নি, তার কোনো দায় বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন হিসেবে বর্তাবে না। তাদের কোনো একটি নেতার মুখে এখন পর্যন্ত এরকম একটি বক্তব্য, একটা বাণী কি দিয়ে বলেছে যে জাতির কাছে তারা ক্ষমা চায়? করেনি তো। বরঞ্চ তারা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় তারা একই রকমের দৃষ্টতা তারা প্রদর্শন করছেন। সেই কারণে আমি মনে করি যে বিষয়টি তদন্ত সাপেক্ষ, তদন্ত সংস্থা তদন্ত করছে, পুলিশ আলাদাভাবে তদন্ত করতেছে। তাদেরই প্রচলিত আইন, তাদের প্রণীত আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এটা তো আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছে। সন্ত্রাস বিরোধী আইন 2009, এটা তো আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছে। আর্টিকেল 47 অ্যামেন্ডমেন্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, তো তারা সেটাকে ইনক্লুড করেছে, বৈধতা দিয়েছে। তাদের প্রণীত আইনে তারা বিচার করেছে। জামাতে ইসলামের মতো একটি সংগঠনকে তারা নিষিদ্ধ করেছে। এর আগেও তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করেছে। তো এখন ধরেন বাংলাদেশে তাদের প্রণীত আইনেই কিন্তু তাদের অপরাধের বিচার তাদের প্রণীত আইনে ইনভেস্টিগেশন হচ্ছে বা বিচারের সম্মুখীন হচ্ছে। কতদূর এগিয়েছে এটার তদন্তটা? দেখেন, এইটা যে তদন্তের যে একটা প্রক্রিয়া, এটা আপনি জেনে থাকবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, এটা একটা বিস্তৃত জায়গা, যে সারা বাংলাদেশ ব্যাপী তাদের যত কর্মকাণ্ড আছে, একদিকে যেমন সেটা অনুসন্ধান করার ব্যাপার, সেখান থেকে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেওয়ার ব্যাপার, সংগঠন হিসাবে বিভিন্ন রকম হিস্টোরিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো কালেকশন করার ব্যাপার, আমাদের যে লোকবল আছে, আমাদের তদন্ত সংস্থায় যে কর্মকর্তারা কাজ করেন, তাদের অন্যান্য সকল কার্যক্রমের পাশাপাশি কিন্তু এই ইনভেস্টিগেশনটাও করতে হয়। অতএব আমাদের যৌক্তিক কোনো সময় লাগতে পারে, এবং আমার জানা মতে তদন্ত
অগ্রগতি আছে এবং তারা নিরলস্যভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো আমরা তদন্তের রিপোর্ট পাওয়া যেতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন যে দল হিসাবে আওয়ামী লীগ এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সর্বশেষ নির্বাচন হয়েছে, তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা 37-40 ভাগ ভোট পেয়েছে। এরকম একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কি আসলে কোনো সমাধান আসবে কিনা, বা নিষিদ্ধ করা যাবে কিনা? না, এটা 37% ভোট পেয়েছে, 40% ভোট পেয়েছে, ইলেকশনই তো হয় নাই। তাদের এই পরিসংখ্যান কোথা থেকে পাওয়া গেছে? 3টে নির্বাচন আওয়ামী লীগ করেছে, 3টে নির্বাচনই তো তারা, একটা তো একতরফা নির্বাচন হয়েছে, একটি তো দিনের ভোট রাতে করেছে, একটা তো ডামি নির্বাচন করেছে। তো এই পরিসংখ্যান তো তাদের নিজস্ব পরিসংখ্যান, জনগণের ভোট কি ওখানে গিয়েছে নাকি? তারপরে আপনি দেখেন যে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না, এটা তো অনেক পরের প্রশ্ন। এখন তো ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনে যদি প্রমাণ পাওয়া যায় তারপরে বিচারের সম্মুখীন, তারপরে তো নিষিদ্ধের প্রশ্ন। ইনভেস্টিগেশন হোক, আমরা অপেক্ষা করি, দেখা যাক কি হয়। জি, আমি একটু অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনার কাছে যেতে চাই। জাতিসংঘ তো তদন্ত করলো, তারা কি পেল? আপনাদের তদন্ত, জাতিসংঘের তদন্ত, সবকিছু মিলিয়ে এখন যে আলোচনাটা, যে আওয়ামী লীগের বিচার, মানে আপনারা কি পেয়েছিলেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি জাতিসংঘের রিপোর্টের প্রসঙ্গে যাবার আগে আমাদের বর্তমান চিফ প্রসিকিউটর যেটা বলেছেন ওনাকে সমর্থন করে একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি যেটা বলেছেন দল নিষিদ্ধের ব্যাপারে, আমাদের এখন কিন্তু প্রায়োরিটি হচ্ছে একটি অপরাধী সংগঠনের বিচার। এটা নিষিদ্ধ হবে কি হবে না এটা আমাদের কনসার্নের বিষয় নয়। আমরা চাই আদালত ডিসাইড করবেন। আমরা চাই যে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে, দল হিসাবে আওয়ামী লীগ, তার সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং 14 দল, তারা যে সম্পৃক্ত ছিল এবং তারা যে অপরাধটা সংগঠন করেছে এটার বিচার নিশ্চিত করা। সেই বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রয়োজনীয় আইনি কাঠামো দেওয়া হয়েছে। দলকে, অর্গানাইজেশনকে, যে সেকশন 2 এর মধ্যে এটা যে অপরাধের পার্টির মধ্যে তাকে ইনক্লুড করা হয়েছে এবং এটা বিচার করা যাবে। সেকশন 3তেও বলা হয়েছে যে তার বিচার করা যাবে এবং সাজাটা কি হবে সেটাও কিন্তু আমাদের সেকশন 20 একটা এডিশনাল সাবসেকশন বিতে এসে বলা হয়েছে যে দলকে যদি বিচার করা হয় কী ধরনের সাজা দেওয়া যাবে। সেই জায়গাতে বলা হয়েছে যে সাজাপ্রাপ্ত হলে একটা দলের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যাবে। তার কর্মকাণ্ড সাসপেন্ড করা যাবে, প্রহিবিট করা যাবে, তাকে ব্যান করা যাবে, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যাবে, প্রপার্টি বাজেয়াপ্ত করা যাবে। সুতরাং যদি অপরাধী সংগঠন হিসেবে তারা প্রমাণিত হয়, আদালত ডিসাইড করবেন তাকে নিষিদ্ধ করা হবে কিনা। আমরা নিষিদ্ধ করা বা না করা নিয়ে কোনো কথা বলছি না, আমরা বলছি এই দলটার বিচার হতে হবে মানবতা বিরোধী অপরাধের দায়ে। দিস ইজ নাম্বার 1। এবার আপনার কোয়েশ্চেনে আসছি। জাতিসংঘের যে ফ্যাক্টস ফাইন্ডিং মিশন, যেটা তদানীন্তন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে বাংলাদেশে এসেছিলেন, জুলাই আগস্টের যে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছিল সেটার তদন্ত করার জন্য, এবং তারা এত ডিটেইল তদন্ত করেছে, জাতিসংঘ তার প্রযুক্তি ব্যবহার করেছে, তাদের এক্সপিরিয়েন্স ব্যবহার করেছে, বিভিন্ন দেশে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে যেসব এক্সপার্টরা কাজ করেছেন তদন্তের জন্য তারা এসেছিলেন। তারা কিন্তু সুস্পষ্টভাবে আইডেন্টিফাই করেছেন যে অপরাধগুলো সংগঠনের পার্টি কারা কারা ছিল। সেখানে পুলিশকে আইডেন্টিফাই করা হয়েছে, তারপরে আনসার বাহিনীকে করা হয়েছে, গোয়েন্দা সংস্থাকে করা হয়েছে, টু সাম এক্সটেন্ট কিছু সেনা সদস্যের ব্যাপারে বলা হয়েছে, বিজিবির ব্যাপারে বলা হয়েছে, এবং সেইখানে খুব স্পষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে দল হিসাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের যে ভূমিকা ছিল, তারা কিভাবে এই হত্যাকাণ্ড এবং ম্যাসাকার, অন্যান্য মানবতা বিরোধী অপরাধ কিভাবে সংগঠন করেছিল। সুতরাং আমি বিরতির আগে যেটা আমি বলছিলাম যে আমাদের কাছে প্রাপ্ত তথ্য প্রমাণ অনুযায়ী যে আওয়ামী লীগের এই যে অপরাধ, এটা প্রমাণের জন্য কি আছে আসলে প্রসিকিউশনের কাছে, তার 1 নম্বর হচ্ছে জাতিসংঘের এই রিপোর্ট, যেটা সকল বিতর্কের ঊর্ধ্বে। কারণ জাতিসংঘ বাংলাদেশে আওয়ামী লীগ বা বর্তমান সরকারের কারো পক্ষের লোক না, তারা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে একটা রাষ্ট্রকে সাহায্য করেছে তাদের তদন্ত করে দিয়ে তাদেরকে একটা এক্সপার্ট সহযোগিতা দেওয়ার মাধ্যমে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তারপরে যেটা আমরা বলেছি, ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে সমস্ত ম্যাটেরিয়াল আওয়ামী লীগের বিরুদ্ধে পেয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওবায়দুল কাদের যে 14 দলের বৈঠকের মধ্যে সেখানে কারফিউ জারি করার প্রসঙ্গে যেটা বলেছিলেন, শুটার সাইট, সেই বক্তব্য, তার বক্তব্য প্রেস কনফারেন্সের, এবং সেটার ফরেনসিক হয়েছে। এরপরে ছাত্রলীগই যথেষ্ট এই বক্তব্য। তারপরে মির্জা আজমের সাথে কল রেকর্ড ওবায়দুল কাদেরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে শেখ হাসিনার কল রেকর্ড, তাপসের সাথে কল রেকর্ড,
সালমান এফ রহমানের এবং আনিসুল হকের। এর বাইরে দেখুন, এগুলো হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট, তাদের কনস্পিরেসি প্ল্যানিং এই সমস্ত জানার জন্য। আর গ্রাউন্ডে অফেন্সটা কিভাবে তারা সংগঠন করেছে দেখুন, হাজারে হাজারে ভিডিও আছে যেখানে হেলমেট বাহিনী, ছাত্রলীগ কিভাবে অস্ত্রশস্ত্র নিয়ে মানুষকে হত্যা করছে, ছাত্রদের হত্যা করছে। সেই ব্যাপারে প্রত্যেকের মোবাইলে ধারণকৃত ভিডিও আছে, সাংবাদিকদের ভিডিও আছে, টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয়েছে, জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রত্যক্ষদর্শী যারা বুলেট সাস্টেইন করেছে, কোপ খেয়েছে, যাদেরকে ছাত্রলীগ কোপাচ্ছে, পেটাচ্ছে, নারীদেরকে, শিশুদেরকে, তারা এসে সাক্ষী দিচ্ছে। সুতরাং এভিডেন্স ইজ দেয়ার। যেটা দরকার, এবং একই সাথে আমি আপনাকে এটাও বলবো যে আগে যে সমস্ত ব্যক্তির বিচারের ক্ষেত্রে যে সমস্ত ফর্মাল চার্জগুলো দাখিল করা হয়েছে, সেখানে কিন্তু ক্যাটাগরিক্যালি এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে যে এই অপরাধের সাথে সম্পৃক্ত পক্ষগুলো কারা কারা ছিল। পুলিশ ছিল, সরকারের মন্ত্রিসভা, ক্যাবিনেট, পার্লামেন্টের সদস্যরা, ছাত্রলীগ, যুবলীগ, এই যে পক্ষগুলো খুব ক্যাটাগরিক্যালি আইডেন্টিফাই করা আছে। এখন যখন এই এভিডেন্সগুলোকে আরও একটু সুসংগঠিত করা, যেহেতু দলের বিচার হচ্ছে, সেটা করে দলের বিরুদ্ধে ব্যবহার করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল অলরেডি আছে। ইন এডিশন, ব্যক্তির বিচারে যে সমস্ত জাজমেন্টগুলো হয়েছে, সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে যে এই ব্যক্তিগুলো তাদের দলের প্রধান হিসাবে বা দলের সদস্য হিসাবেও তারা একই কাজ করেছেন, সরকারের সদস্য হিসাবেও করেছেন। সুতরাং এভিডেন্স রয়ে গেছে। এটাকে ফর্মুলেট করে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রিপোর্টটা দ্রুতই দিতে পারবে বলে আমরা মনে করি, এবং দিলে এটা বিচার শুরু করা সম্ভব। জি জি, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট আমিনুল ইসলাম। অ্যাডভোকেট তাজুল ইসলাম যেটা বলছেন যে 14 দল এই দায় এড়াতে পারে না, তারা সহযোগী হিসাবে, তারা পরামর্শদাতা হিসাবে কাজ করেছে। সেই 14 দলের একজন হলেন হাসানুল হক ইনু। আমরা দেখলাম যে আদালতে যাওয়ার সময় তার ঔদ্ধত্য, পুলিশকে এখনো ধমক দিচ্ছে, আঙুল উঁচিয়ে কথা বলছে। এই যে একটা মানে রাজনৈতিক দলের এত দিনের কেরিয়ার, তিনি বিচারের মুখোমুখি, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণটা কি? আমি এটা বলার আগে একটু আমার বন্ধু সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে একটু অ্যাড করি। আপনি দেখেন আমাদের দেশে একটা ইসলামিক সংগঠন হেফাজতুল ইসলাম, এই হেফাজতে ইসলামকে মানে নির্মূল করবার জন্য অরাজনৈতিক সংগঠন, একটা অরাজনৈতিক সংগঠন কত নির্বিচারে এবং কত মানে এটা বলার ভাষা নাই যে সেখানে নির্বিচারে এতগুলো আলেম ওলামাকে হত্যা করা হলো, এবং সেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছিল দুইটা চ্যানেলের সমস্ত এভিডেন্স নষ্ট করে দেওয়া হলো। ওই টেলিভিশন চ্যানেল দুইটা কেন এটা প্রচার করলো সেই জন্য তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো, লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। তখন মন্ত্রী ছিলেন, সম্প্রচার মন্ত্রী ছিলেন, দ্যাট ইজ ইনফরমেশন মিনিস্টার ছিলেন জনাব হাসানুল হক ইনু। তিনি সংসদে দাঁড়িয়ে এটার সমস্ত কিছু স্বীকার করে তিনি বললেন যে হেফাজতকে শক্তভাবে মোকাবেলা করা হয়েছে। হাসানুল হকের কিন্তু স্বীকারোক্তি আছে। এই হাসানুল হকের সাথে আপনার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে একটা টেলিফোনিক কনভারসেশন হয়েছে। সেখানে কি বলেছে যে আমি জঙ্গি ট্যাগ দিয়ে অলরেডি জঙ্গি হিসেবে তাদেরকে ফাঁসি দিয়েছি, এবং হাসানুল হক বলছেন এইবার আবার জঙ্গি কার্ড খেলবো। তাহলে এই দুই কথোপকথনের মধ্যে তারা কারা? একটা জোটের 14 দলীয় জোটের দুইটি শরিক দল। জনাব আমিনুল ইসলাম, আওয়ামী লীগ যে এই যে এত ঔদ্ধত্য দেখাচ্ছে, এই ঔদ্ধত্যের উৎসটা কি? যে তারা তাদের একটা পার্শ্ববর্তী দেশ আছে, তারা সেখানে আশ্রয় নিতে পারছে, সেই দেশ তাদেরকে সহযোগিতা করবে, এই সমস্ত কারণ নাকি না আওয়ামী লীগ সংগঠন হিসাবে এরকম ঔদ্ধত্য? এই ঔদ্ধত্য আপনার কিছু কিছু ব্যক্তি আছে দেখবে যে এটা তাদের স্বভাবগত কিছু আচরণ থাকে, যে সে বুঝে না বুঝে কিছু আচরণ করে, সে নিজেও বুঝতে পারে না যে তার এই আচরণটা আসলে মানুষ গ্রহণ করে না। আমার মনে হয় যে আওয়ামী লীগের কিছু সদস্যের মধ্যে এরকম একটি ভাব আছে যে তারা যে অপরাধী, তারা যে অপরাধ করেছে, এই উপলব্ধিটা করার ক্ষমতাও তাদের নাই। আবার তাদের কিছু আস্কারা তো আছেই, আপনি যেটা বলেছেন যে সঠিক, যে ধরেন ওপার থেকে একজন নেতা তিনি কত দৃষ্টতা দেখাচ্ছেন, যে তিনি
আওয়ামী লীগ কিংবা ওই শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশে উনি পৌঁছে দিবেন। তো এই জাতীয় বক্তব্য থেকে হয়তো তারা এক ধরনের উৎসাহ পায়, নিশ্চয়ই হয়তো কোনো ধরনের উৎসাহ পায়। আর বিষয়টা হচ্ছে যে একটা সংগঠন যদি আপনাকে কি বলবো, যে একটা সংগঠন যদি আসলে মানে আদর্শিক সংগঠন না হয়, তাহলে আপনি দেখবেন যে তাদের কর্মীর মধ্যে সেরকম উদ্যতমনা, দৃষ্টতা এগুলো কিন্তু ইয়ে করে। আপনি একটা দলের নেতৃস্থানীয় পর্যায়ে যদি আপনার মধ্যে শালীনতা না থাকে, কর্মীর মধ্যে তো সেই শালীনতাটা আসবে না। নেতা যেরকম আচরণ করে, কর্মীর মধ্যে বা নিচের লেভেলেও কিন্তু দেখবেন একই রকম এটা প্রভাব পড়ে। আমার মনে হয় যে আওয়ামী লীগের জাতীয় কোনো সমস্যায় ভুগছেন। এবং আমার খুব আফসোস যে বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় অন্যায় করার পরে তাদের কোনো কর্মীর মধ্যে বিন্দুতম কোনো অনুশোচনা নাই, বরঞ্চ উল্টো তারা যেটা করেছে এটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করে। এই যে দেখেন এতগুলো জুলাই শহীদের মা যখন কান্না করে, ওদের বুক কাঁপে না, ওদেরকে মানুষই মনে করে না, এরা মানুষই মনে করে না, এবং তারা সেটাকে নিয়ে হাসে। তারা বরঞ্চ অন্য জিনিস নিয়ে তারা কথা বলে। তারা একটা স্থাপনা ধ্বংস হয়েছে সেটা নিয়ে তারা খুব মায়া কান্না হয়। কিন্তু এতগুলো জীবন যে চলে গেল এটা নিয়ে একবারের জন্যও কিন্তু তাদের কোনো অনুতপ্ততা নাই, অনুশোচনা নাই। তো সেই কারণে এটা আমার মনে হয় তাদের সময় লাগবে তাদের নেতাকর্মীদেরকে এই বিষয়টা শেখার জন্য, আদর্শ শেখার জন্যে। কিন্তু এটা আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি এরকম একটি রাজনৈতিক সংগঠন, প্রাচীন সংগঠন, তাদের তো গৌরবগাথা কিন্তু ইতিহাসও আছে, এবং আমাদের এই জাতির তাদের কাছে প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু এরকম একটি সংগঠন অন্তত শেখ হাসিনার হাত ধরে এরকম অধপতন হবে এটা কিন্তু মানুষ প্রত্যাশা করে নাই। আর তার নেতৃত্বে এখন বা বিগত দিনে যে আওয়ামী লীগ যে সংগঠনটি হয়েছিল, আমি মনে করি যে তাদের আদর্শের বিপর্যয় ঘটেছিল, সেই কারণেই সেটা হয়েছে। এই কারণেই তাদের বিচারের মুখোমুখি হইতে হবে। নিশ্চয়ই। জি, তাজুল ইসলাম, জুলাই আন্দোলনে কি কি অস্ত্রের ব্যবহার হয়েছিল, কোন এলাকায় সবচেয়ে বেশি গুলি করেছে, কোন এলাকায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আন্দোলনকারীরা, কি পেয়েছেন আপনারা তদন্তে? আমাদের তদন্তে যেটা আমরা পেয়েছি যে এখানে মিলিটারি গ্রেড রাইফেল ব্যবহার করা হয়েছে প্রায় 68%। মিলিটারি গ্রেড রাইফেলে এটা আবার অনেক সময় অপব্যাখ্যা করা হয় যে এগুলো সব আর্মির রাইফেল কিনা। নো, মিলিটারি গ্রেড রাইফেল এটা পুলিশের কাছেও আছে। পুলিশের কাছে যে চাইনিজ রাইফেল আছে সেই চাইনিজ রাইফেলটা এটা মিলিটারি গ্রেড রাইফেল। অধিকাংশ বিজিবি যেটা ব্যবহার করে এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেই রাইফেল। যেমন রামপুরাতে যতগুলো শহীদ হয়েছে তার 80 বা 90% হচ্ছে বিজিবির গুলিতে, কারণ ওইখানকার বুলেটগুলো সেই বুলেট যেগুলো বিজিবি সাধারণত যে অস্ত্রগুলো ব্যবহার করে। উত্তরাতে ব্যবহৃত হয়েছে, সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে যাত্রাবাড়িতে এবং উত্তরায়, এবং তৃতীয় হয়েছে রামপুরা এলাকায় যেটা বিজিবি করেছে। উত্তরা এলাকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গুলি ছিল, এখানে স্নাইপার ব্যবহার হয়েছে। আমরা যেটা প্রমাণ পেয়েছি যে উত্তরা এলাকাতে স্নাইপার ব্যবহার করা হয়েছে, এবং এই স্নাইপারগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার আমদানি করেছিল এই বিপ্লবের কিছুদিন আগে। এবং পুলিশকে আওয়ামী লীগ সরকারের আমলে মারাত্মক ধরনের মিলিটারি ওয়েপন দিয়ে ওয়েপনাইজ করা হয়েছিল। এটা দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন। পুলিশকে অস্ত্রসজ্জিত করা হয় বিক্ষোভ ডিসপার্স করার জন্য বা যে সাধারণ ক্রিমিনালস আছে সেগুলোকে দমন করার জন্য, সেখানে মিলিটারি গ্রেডের অস্ত্রের প্রয়োজন হয় না। কিন্তু আওয়ামী লীগ সরকার তারা ভবিষ্যতে বাংলাদেশে একটা দমন পীড়ন চালাবে বা একটা গণহত্যা চালাবে সেই ধরনের প্রস্তুতি কিন্তু তাদের ছিল, এবং সে কারণে পুলিশ বাহিনী শুধু নয় আনসার বাহিনীকেও তারা ওয়েপনাইজ করেছিল। এবং আমি নিজের চোখে দেখেছি খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় যেখানে আমার বাসা, সেখানে আমার বাসার গলির মুখে মেশিন গান তাক করে বসেছিল আনসার বাহিনী। তাদের হাতে মেশিন গানও ছিল, বালুর বস্তা দিয়ে ঘাঁটি করে মেশিন গান ব্যবহার করে ওই গলিতে যারা প্রবেশ করেছে তাদের উপরেই গুলিবর্ষণ করেছে মেশিন গান দিয়ে। সুতরাং জাতিসংঘের রিপোর্ট এটা খুব ক্যাটাগরিক্যালি কিন্তু একটা চার্ট করে করে দেখিয়েছে যে আহত এবং নিহতদের শরীরে কি কি ধরনের বুলেট ছিল। এবং বুলেটগুলো কিন্তু আমরা কোর্টেও প্রদর্শন করেছি যে একদম সামরিক গ্রেডের যে বুলেট, শেখ হাসিনার মামলায় আমরা কয়েকশো পেলেটস যেগুলো ছিল, যেগুলো চোখে শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট বল যেগুলো, সেগুলো যেমন ছিল, মিলিটারি গ্রেডের যে বুলেট যেগুলো মাথার ভিতরে ছিল, বুকে লেগেছে, বের হয়ে গেছে,
পেশিতে ছিল সেগুলোও কিন্তু আমরা প্রদর্শন করেছি। সুতরাং জাতিসংঘের রিপোর্টটাই যেহেতু তারা এক্সপার্ট দিয়ে করেছে, সেখানে খুব ক্যাটাগরিক্যালি দেখিয়েছে মিলিটারি গ্রেড রাইফেলের গুলি ছিল, শটগানের গুলি ছিল, পেলেট ছিল, পিস্তলের গুলি ছিল, এবং বাকি যেগুলো আওয়ামী লীগ যুবলীগ করেছে সেখানে কোপের চিহ্ন ছিল, এইসব ছিল। সুতরাং একটা এর বাইরে দেখুন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এবং হেলিকপ্টার থেকে গুলি করার ব্যাপারে আওয়ামী লীগ যে নানান প্রচারণা চালায়, কতগুলো হেলিকপ্টার উড়েছে, কতটা ফ্লাইট ছিল, পুরো চার্টার কিন্তু আমরা জব্দ করেছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এটা আছে। কারা কারা এই অপারেশনগুলো অপারেট করেছে, কোন কোন পাইলট ছিল, কত রাউন্ড অ্যামুনিশন তারা নিয়েছে, সব কিছু কিন্তু আমাদের হাতে আছে। সুতরাং এই যে বলার চেষ্টা করে যে গুলি হয়নি, স্নাইপার ছিল না, এটা ছিল না, সেটা ছিল না, এগুলো ফালতু কথা। সমস্ত এভিডেন্স এখানে আছে, যেটা সাপোর্টেড বাই ইউনাইটেড নেশনস ইনভেস্টিগেশন রিপোর্ট। সুতরাং হেলিকপ্টারের ফ্লাইট, হেলিকপ্টারের জলজন্ত ভিডিও, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, বোমা মারা হচ্ছে, সেটা প্লাস হাসিনা ইনুর সাথে কথোপকথন করে বলছে আমি বলে দিয়েছি যে হেলিকপ্টার থেকে বোম্বিং করা হবে, প্যারাট্রুপার নামানো হবে। আবার যখন আপনি একজন কর্নেল কি নাম, যার সাথে হাসিনার কথোপকথন, কর্নেল রাজীবের সাথে কথোপকথনে শেখ হাসিনা বলছে এবার শুরুতেই দিবা, হেলিকপ্টার থেকে উপর থেকে জমা হওয়া মাত্র দিবা। তো হেলিকপ্টার থেকে সামরিক অস্ত্র ব্যবহার করে র্যাব এবং যাদের হেলিকপ্টার এখানে উড়েছে সেই অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের দমন করা হয়েছে। সুতরাং জুলাই আগস্টের অভ্যুত্থানে ব্যবহৃত অস্ত্রের সিংহভাগ ছিল মিলিটারি গ্রেড রাইফেল এবং মারণাস্ত্র, যেগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা কখনোই সিভিলিয়ান বিক্ষোভ দমনের জন্য নয়। এবং এটা থেকেই প্রমাণিত হয় যে এই অপরাধগুলো ছিল একটা রাষ্ট্রের সুপরিকল্পিত সিদ্ধান্তের ভিত্তিতে, ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। এটা ওয়ার্স্ট ফর্ম অফ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, যে কারণেই এই ট্রাইব্যুনালে তাদের বিচার করা হচ্ছে এবং তাদের বিচারটা কন্টিনিউ করতে হবে অ্যাজ এ পার্টি। জি, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আজকে আপনি গণমাধ্যমের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার করা হয়েছে। কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছেন, এটা কারণটা কি? এটা আমার মনে হয় যে তার জানার অজ্ঞতা আছে হয়তো, নিশ্চয়ই সীমাবদ্ধতা আছে হয়তো। আমার ধারণা যে এটা আমার বন্ধু তাজুল ইসলাম সাহেব আরও ভালো বলতে পারবেন, তিনি এটা নিয়ে অনেক বেশি কাজ করেছেন। সেটা তো আমার জানা মতে যে সোয়াত বাহিনী, আমাদের কাউন্টার টেররিজম ইউনিট, সিটিটিভি যেটা সিটিটিসি, তারা তো স্নাইপার রাইফেল ব্যবহার করেছে এবং তাদের জন্য তো এটা আমদানি করা হয়েছে। তো আমাদের বাংলাদেশে পুলিশের কাছে স্নাইপার রাইফেল নাই এই কথা বলার কোনো অবকাশ নেই, এবং সেটা তো এভিডেন্সও এসছে, আমাদের ইনভেস্টিগেশনও বেরিয়ে আসছে যে স্নাইপার রাইফেল ইউজ করা হয়েছে। তো যাই হোক, এটা যিনি বলেছেন এটা তিনি হয়তো তার সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আমরা সেই আলোচনায় না যাই। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই জনাব আমিনুল ইসলাম। ধরুন আমরা আবু সাঈদের দুহাত প্রসারিত করার যে ছবি আমরা এনটিভি প্রথম সরাসরি সম্প্রচার করে, আমরা তো আসলে এই দৃশ্যের জন্য প্রস্তুত ছিলাম না যে পুলিশ একটা নিরস্ত্র একটা শিক্ষার্থীর বুকে গুলি করে দিবে। আমরা দেখছিলাম যে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। তো সেইখানে পুলিশ আবু সাঈদকে গুলি করার কোনো কারণ ছিল কিনা, একটা নিরস্ত্র আবু সাঈদ। দ্বিতীয় কথা হলো যে আমরা দেখলাম যে যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা দেদারসে গুলি করছে। দেখেন, এটা তো যথার্থ বলেছেন আপনি যে আবু সাঈদের যে ঘটনাটা, এটা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এনটিভিকে, এবং সেখানে আপনাদের যে লোকাল প্রতিনিধি ছিলেন তিনি এত নিখুঁতভাবে এই ফুটেজটা সংগ্রহ করেছেন এবং এটা ধারণ করেছেন এবং সেখানে আবু সাঈদের হয়তো দুই হাত প্রসারিত করে তাকে বুক চিতিয়ে দিয়ে হয়তো এটা বোঝাতে চেয়েছিল যে এইভাবে যখন একটা সারেন্ডারিং ভূমিকে যখন এরকম দাঁড়ায় তখন আসলে কেউ ওইভাবে আর গুলি করতে পারে না। তার হয়তো একটা কনফিডেন্স ছিল যে এইভাবে দাঁড়িয়ে তিনি এরকম একটা গেস্টারিং করলে হয়তো তার উপরে গুলিটা করবে না। কত হায়ানা হলে, কত মানে অমানুষ হতে পারলে, দেখেন এইরকম একটা অবস্থায়, নিরস্ত্র অবস্থায় দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পরে পুলিশ নির্বিচারে গুলি করলো এবং মানে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিল। সেখানে মৃত্যুর পরে
তাদের কিন্তু অনুশোচনা নাই। আপনি আরেকটা ঘটনা দেখেন, এপিসি থেকে আপনাকে দেখেছেন যে একটা ছেলেকে সাভারে ইয়ামিন, হ্যাঁ, তাকে ফেলে দিয়ে আবার দেখছে যে কোনো ফুটেজ আছে কিনা, কোনো ক্যামেরায় ধারণ করে কিনা এই ছবিটা। একজন কনস্টেবল নামছে, নেমে তাকে নিয়ে পার করে আবার ওই পাশে নিয়ে একেবারে একটা মানে কি বলবো, এটা এত অমানবিক দৃশ্য আপনি যদি সেগুলো দেখেন। ইভেন দেখেন আপনি একটা মুগ্ধ ছেলেটার যদি দেখেন যে সে পানি দিচ্ছিল, তো কত নির্বিচারে গুলি করলো, তাকে হত্যা করে ফেললো। ইভেন আপনি যাত্রাবাড়ির কথা বলেছেন, সেখানে আপনি আমাদের যে একটা ছেলে ভিকটিম তাইম ভুঁইয়ার ঘটনাটা যদি দেখেন, এটা আমাদের রায়ের অপেক্ষমান বা কিছুদিনের মধ্যে হয়তো সেটা রায় হবে। এবং সেই ছেলেটা একটা দোকানের ভিতরে আশ্রয় নিল, সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে বের করেছে, বের করে সেখানে তাকে ওখানে গুলি করতেছে। আরেকটা ছেলে তাকে বাঁচানোর জন্যে, তার বন্ধু তাকে সেভ করার জন্য জড়িয়ে ধরে রেখেছে, তারপরেও তাকে গুলি করতেছে। গুলি করলো ওই ছেলেটাকে, যখন সে দেখলো যে গুলি করে ফেলে যাচ্ছে, তখন সে তাকে নিয়ে হয়তো হাসপাতালে যাবে, সেটাও তারা করতে দিচ্ছে না। এটা কি নির্মম, কি নিষ্ঠুর। হ্যাঁ, আপনার কি মনে আছে আমিনুল সাহেব যে একজন পুলিশ সদস্য সে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছে যে স্যার আর কত গুলি লাগবে আমার ছেলেটাকে, মানে সেটাই কিন্তু তামিম ভুঁইয়ার বাবা তিনি একজন পুলিশ কর্মকর্তা, যে তার ছেলের গায়ে এত গুলির চিহ্ন দেখে তিনি আক্ষেপ করে বলছিলেন যে একটা মানুষকে মারতে কত গুলি লাগে। আপনি ভাবতে পারেন যে তারপরেও যদি বলেন যে এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি না, তারপরেও বলবেন যে সংগঠন হিসাবে তার দায় নাই, সেটা তারপরেও কি বলা যাবে যে এটা মানবতা বিরোধী অপরাধ না? পুলিশ বলছে স্যার একটাকে গুলি করলে একটাই মরে বাকিটা হ্যাঁ, তাও স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সেই বয়ান বলছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব নির্লিপ্ত, তার মধ্যে কোনো অনুশোচনা নাই। বরঞ্চ ভাবখানা এরকম যে তিনি বুঝাইতে চাচ্ছেন যে আরো কঠোর হওয়া যায় কিনা। আপনি সেটা দেখেন না যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সেটা এভিডেন্সে এসছে যে তার এখানে একটা কোর কমিটি আছে, প্রতিদিন 8টার সময় তারা বৈঠকে বসেন, প্রতিদিন তারা সিদ্ধান্ত নেন তার বাসায় যে পরের দিন কিভাবে মানুষের উপর আক্রমণ করতে হবে, কিভাবে নির্মূল করতে হবে, দমন করতে হবে, এবং প্রতিদিন। এবং সেখানের মধ্যে কারা অংশগ্রহণ করেন? যাদের মধ্যে আপনার মনিরুল ইসলামের অংশগ্রহণ পাওয়া যায়, যার মধ্যে হারুনের অংশগ্রহণ পাওয়া যায়, বিপ্লবের অংশগ্রহণ পাওয়া যায়। এই সবচেয়ে দুষ্কৃতিকারী যে পুলিশ কর্মকর্তাগুলো, তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে সেই কোর কমিটি, এবং আমরা তার এই কোর কমিটির সিদ্ধান্তগুলো আমরা বাস্তবায়ন দেখি নির্মমভাবে মানুষ হত্যার মধ্য দিয়ে। এখন এইগুলো এত কিছু আমরা নরসিংদীর একটা ফুটেজে আমরা দেখলাম যে একটা স্কুল ছাত্র মারা গেছে, তার তাকে হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে যাচ্ছে, সেখানে আবার গুলি করতেছে তাহমিদ। সে কারণে বলছি যেটা আপনি কত বলবেন, মানে অসংখ্য বিয়ে। দেখেন, আমরা একটা সাক্ষীর জবানবন্দি নিয়েছি, এর মধ্যে আপনারা হয়তো দেখেছেন। তো তার বক্তব্যটা আমি যখন তার কাছ থেকে আগে শুনতেছিলাম, তো তিনি বলছিলেন যে আমার এই ঘটনাগুলো আমাদের যে জিয়াউল হাসানের যে বিরুদ্ধে যে সাক্ষী দিল, তো সেখানে তিনি বলছিলেন একটা পর্যায়ে যে আমাকে বলছিল যে স্যার, আমি একটা পর্যায়ে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, আমি আর খেতে পারতেছিলাম না, বলে যে আমি বাসায় এসে ঘুমাইতে পারতেছিলাম না, যে কত পারা যায়, যে আমি 101টা লাশ আমার হাতে আমি ফেলেছি। পুলিশ সদস্য, আর্মির একজন সৈনিক, তিনি বলছিলেন রানার, তো বলছে যে আমি 101টা আমি গুনে এরকম বের করেছি, আমি 101টা আমার হাতে আমি ফেলেছি। কিন্তু যার রানার তিনি, যে জিয়াউল হাসানের মধ্যে কোনো অনুশোচনা নাই। যদি ওই রানার যদি ধরেন ফেলতে দেরি করে, তাহলে তিনি ফেলে দিতেন। যদি উনি গুলি করার আদেশ দিতেন যে তাকে গুলি করো, সে যদি একটু হেজিটেট করতেন যে গুলি করবেন কি করবেন না, তিনি সঙ্গে সঙ্গে গুলি করে ফেলে দিতেন, বুকটা ফেলে দিতেন, এবং এইগুলো সমস্ত সরঞ্জামাদি তার সাথে থাকতো। এবং এটা খোদ তার রানার বলছে
রানারের সাথে তো তার কোনো বিরোধ নাই। আমরা দেখলাম যে আশুলিয়ায় লাশ মানে জীবন্ত মানুষকে পুড়িয়ে দিয়েছে লাশের সাথে। সেটা তো অলরেডি আমাদের বিচার একটা হয়েছে। জি, আমি একটু অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে যাই। আমরা যতটুকু জানতে পেরেছি যে শেখ হাসিনার সেট আপ করা সেই পুলিশ বাহিনী তাদের এভিডেন্সগুলি মুছে ফেলার চেষ্টা করেছিল তাদের অপরাধ ঢাকার জন্য। আপনি নিজেও কোথায় কোথায় মানে কোথাও কোথাও গিয়েছেন এই এভিডেন্স কালেকশন করার জন্য। আপনার অভিজ্ঞতা যদি একটু সংক্ষেপে বলেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। এমন অকথিত অনেক ইতিহাস আছে যেগুলো প্রকাশ করতে হয়তো অনেক সময় লাগবে। ধরুন, এভিডেন্স ডিস্ট্রাকশন তো বাংলাদেশের সকল পুলিশ যখন পালিয়ে যায়, যাওয়ার আগে যতদূর সম্ভব তাদের অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে। অপরাধ নিশ্চিহ্ন করার কয়েকটা সেগমেন্ট আছে। প্রথমটা হচ্ছে এনটিএমসি বলে যে প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন প্রধান ছিল জিয়া, যেহেতু সকল মানুষের সমস্ত কিছু রেকর্ড করে রাখতো এবং যত এই জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া সংক্রান্ত যত কল রেকর্ড সব কিছু তার কাছে ছিল। শেখ হাসিনা পতনের পরেও কিন্তু কয়েকদিন পর্যন্ত সে ছিল। সেই সময়ে সে এই রেকর্ডগুলোকে নিশ্চিহ্ন করে 5 বার পর্যন্ত সেগুলো ডিলিট করেছিল। আমরা আমাদের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে যখন নিয়োগ দেই শুধুমাত্র এটাকে রিকভার করার জন্য, যার এই ব্যাপারে এক্সপার্টিস ছিল, সে এটা গিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। এবং এটা উদ্ধার করতে গিয়ে এনটিএমসির সাথে আমাদের কত মিটিং করতে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ। এক পর্যায়ে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র তদানীন্তন উপদেষ্টা সহ, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, স্বরাষ্ট্র সচিব সহ, অ্যাটর্নি জেনারেল সহ মিটিং করে ওনারা রিকোয়েস্ট করলো যে আপনি চিফ প্রসিকিউটর হিসেবে যান, দেখেন ওদের সমস্যাটা কী। কারণ আমরা এগুলো উদ্ধার করেছিলাম, সেগুলো আমাদেরকে ট্রান্সফার দিচ্ছিল না। এটা নিয়ে তাদের সাথে অনেক দেন দরবার করতে হয়েছে। কারণ এখানে এত বেশি স্পর্শকাতর ডকুমেন্ট, এত বেশি কল রেকর্ড ছিল যে সব কিছু দিলে অনেকেই ভয় পাচ্ছিলেন যে কে না কে এর সাথে জড়িয়ে ফেসে যায়। তো সুতরাং এই যে জায়গায় সেখান থেকে খুব সিলেক্টিভ কিছু জিনিসই কিন্তু আমরা এনে আদালতে উপস্থাপন করতে পেরেছি। আরও অনেক জিনিস এখনও রয়ে গেছে যেগুলো উদ্ঘাটন করতে পারলে আরও অপরাধের মহাকাব্যের সন্ধান পাওয়া যাবে। শেখ হাসিনা সহ প্রধান আসামিদের কথোপকথনগুলো আমরা সিলেক্ট করে আনতে পেরেছি এবং আমার মনে আছে সারা রাত জেগে জেগে আমরা এটা শুনতাম এবং আমার পুত্র সেও এগুলো শুনতো। অনেক সময় দেখা গেলো যে আমি একটু রেস্টে গেছি, ওরা শুনতে শুনতে একটা যে হই হুল্লোড় করেছে, আব্বু একটা পেয়ে গেছি। কি পেয়ে গেছো? মারাত্মক জিনিস। ওই দেখো হাসিনার এই হেলিকপ্টারে গুলি করার অর্ডার পেয়ে গেছি। এই যে জিনিসগুলো একটা অদ্ভুত রোমাঞ্চকর এক অভিযান ছিল, এটা একটা। এরপরে ধরেন বিভিন্ন জায়গা থেকে লাশের অস্তিত্ব গোপন করে, যে পুড়িয়ে ফেলা সাভারেরটা, সমস্ত তথ্য প্রমাণ তো গায়েব করে দিয়েছিল। আমি নিজে সেই গ্রাউন্ডে যাই, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেখানে গুলির চিহ্ন ছিল, পোড়ার চিহ্ন ছিল, সেগুলো উদ্ঘাটন করি। আশেপাশের মানুষের ইন্টারভিউ নেই, ভিডিও তাদের মোবাইলে যেগুলো ছিল সেগুলো উদ্ধার করি। পালিয়ে যাওয়ার সময় পুলিশেরা এতগুলো 303 রাইফেল এবং চাইনিজ রাইফেলের গুলি 2 দেয়ালের মাঝখানে এক চিপায় ফেলে গিয়েছিল। একে সাক্ষী বলল, স্যার অনেকগুলো গুলি তার ওই জায়গায় ফেলে গেছে। আমি বললাম চলো। রাতের আধারে আমরা সেখানে নেমে সেই গুলিগুলো উদ্ধার করি, আলামত হিসেবে সেগুলো জব্দ হয়েছে। গুমের যে আয়নাঘর সেখানে এবং ডিজিএফআর সেন্টার এবং র্যাবের অন্যান্য জায়গা, গুমের ডিটেনশন সেন্টারগুলো ব্যাপকভাবে আলামত ধ্বংস করা হয়েছে এবং একদম প্ল্যান করে 1 মাস ধরে সেগুলো তারা নষ্ট করেছে। সেগুলো উদ্ধার করতে গিয়ে সশরীরে আমরা গিয়েছি, সেখানে বোমার মুখোমুখি হয়েছি, সেই বোমা নিষ্ক্রিয় করতে হয়েছে। সেখানে আমাদের ওই ধুলো বালি পরিষ্কার করার জন্য মাস্ক পরে ইলেকট্রিসিটি কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে, জেনারেটর নিতে হয়েছে, সেখানে হাতুড়ি নিতে হয়েছে, তারপরে আপনার ওয়াল কাটারের মেশিন নিতে হয়েছে। এগুলো আমরা নিজেরা গিয়ে করেছি। শুধু তাই নয়, যে সেই আয়নাঘরের যে আলামত কেটে কেটে তারা পানিতে ফেলে দিয়েছিল, র্যাব হেডকোয়ার্টারের যে জলাশয় আছে পুকুরে, সেখানে পানিতে নেমে ডুবুরি দিয়ে কিন্তু আমরা এগুলো উদ্ঘাটন করি। সুতরাং এই যে পুরো প্রক্রিয়া ছিল, এই অপরাধগুলো আড়াল করার জন্য একটা সর্বস্তরে একটা প্রচেষ্টা ছিল। সেখান থেকে খুঁজে বের করে আনার বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, সেটা আমরা করেছি। ওকে, আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।